বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে বেশ কয়েকবার সেনাবাহিনীর কু হয়েছে, ক্ষমতাও টেকনিক্যালি সেনাবাহিনীর হাতে গিয়েছে। সর্বশেষ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছু অর্ডিন্যান্স জারি করে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার যে পলিসি, প্রফেসর ইউনূসের পদত্যাগ গুঞ্জনের মাঝে নতুন অগ্রগতি যেটা হয়েছে, গত মধ্যরাতে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংয়ে, এবং এই মিটিংয়ের মাধ্যমে যে জটিলতা তৈরি হয়েছে এর আগে, সেই জটিলতা নিরসনের পথ খুঁজছে সরকার। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি এবং জামাতকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। সেই খবর গত রাতেই প্রকাশ হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টি এখন আর লুকোছাপা নেই, আন্তর্জাতিক গণমাধ্যমেও সেগুলো উঠে আসছে। নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন দিয়েছে, তাতে বলা হচ্ছে নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনূসের পদত্যাগের হুমকি। প্রিয় দর্শক, আগেই জানিয়েছি প্রধান উপদেষ্টা তার পদত্যাগ নাটকের মাধ্যমে উল্টো এখন রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। এখন এর সঙ্গে যেটি যুক্ত হয়েছে, তিনি তাকে কাজ করতে না দেওয়া হলে জাতির উদ্দেশ্যে জানাতে চেয়েছিলেন যে তিনি পদত্যাগ করবেন। এবং আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না। এই পরিস্থিতির মধ্যে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা খুঁটিনাটি বিষয় ধারণা পাবেন। আমাদের বাংলাদেশে কি হতে চলেছে, সেনাপ্রধান ডক্টর ইউনূসের কি কার্যক্রম চলতেছে। দর্শক, বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। গত গভীর রাতে সরকার থেকে বিএনপি এবং জামাতকে আমন্ত্রণ জানানো হয়। গণমাধ্যম গত গভীর রাতে খবর দেয় যে বিএনপি এবং জামাতের সঙ্গে মিটিং ডাকা হয়েছে। আপনারা দেখে নিতে পারেন গণমাধ্যমের শিরোনামটা। সেই খবরের পরে দৈনিক কালবেলা ব্যাপারটাকে নিশ্চিত করে যে বিএনপি সেই আমন্ত্রণের সাথে সাথে সাড়া দেয়নি। বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ, কালবেলার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি না, আমি প্রথমে ভুল বলেছি, দৈনিক যুগান্তরের কথা আমি বলছি। যুগান্তরের খবর নিশ্চিত করে যুগান্তর যে বিএনপির সাথে সাথে রাজি হয়নি, এবং যুগান্তরকে সালাউদ্দিন আহমেদ বলেন যে তারা আমন্ত্রণ জানিয়েছেন, এটা সত্য, কিন্তু আমরা বলেছি আমরা পরে জানাবো, শনিবারে কোনো একটা সময় আমরা জানাবো আমরা মিটিংয়ে যাব কি যাব না। তারপর থেকে উত্তেজনা আরও বাড়তে থাকে। রাত ৩টা সাড়ে ৩টার দিকেও গণমাধ্যম নিশ্চিত করতে পারেনি যে বিএনপি বৈঠকে যাচ্ছে কি যাচ্ছে না। সকালে এসে বিএনপি নিশ্চিত করেছে কিছু শর্ত সাপেক্ষে তারা বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। অর্থাৎ সন্ধ্যা 7:30টায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে চলেছে। এরপরে ঘণ্টাখানেক পরে জামাতের সঙ্গে বৈঠক হবে। জামাতের সঙ্গে একটা ফয়সালা তো আগে থেকেই আছে। জামাতের সঙ্গে মিটিংটা খুব একটা গুরুত্বপূর্ণ যে সেটা বলা যাবে না, কিন্তু বিএনপির সঙ্গে এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি শর্তে কি বলছে, বিএনপি যে শর্তগুলো বলছে সেটা হচ্ছে যে তার আগে বলি যে এই বৈঠকে বিএনপির নেতৃত্ব দেবেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আর জামাত ইসলামের নেতৃত্ব দেবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপির এই বৈঠক থেকে যেটা চাওয়া সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তার পদে থাকতে পারেন, সেখানে বিএনপি আপত্তি করবে না, কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া নিশ্চিত করতে হবে, ঘোষণা দিতে হবে। যে 3 উপদেষ্টার তারা পদত্যাগ চেয়েছে সেই 3 উপদেষ্টা সহ বিতর্কিতদের উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দিতে হবে। উপদেষ্টা পরিষদের পরিসর অপেক্ষাকৃত ছোট করে তত্ত্বাবধায়ক সরকারের মতো আদলে নিয়ে আসতে হবে। দ্রুত নির্বাচন কনফার্ম করতে হবে, এবং বিএনপিকে যে যমুনা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, বিএনপি যে গত 5-6 দিন যমুনায় দেখা করতে চাওয়ার পরেও সুযোগ দেওয়া হয়নি, এর পেছনে কারা ইন্ধন দিয়েছে, এর পেছনে কারা কাজ করেছে, কারা বিএনপিকে প্রধান উপদেষ্টা থেকে দূরে সরিয়ে রেখেছে এবং এনসিপির জন্য দুয়ার উন্মুক্ত করে রেখেছে, সেই ব্যাপারগুলো ইনভেস্টিগেশন করে যথাযথ তাদের ব্যবস্থা নেওয়ার দাবিও বিএনপি করবে। অর্থাৎ বিএনপির পক্ষ থেকে স্পষ্ট অবস্থান, আর বিএনপির পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষেও স্পষ্ট অবস্থান জানানো হবে বলেও বিভিন্ন সূত্র নিশ্চিত করছে। অর্থাৎ বিএনপি কোনোভাবেই সেনাবাহিনীর বিপক্ষে কোনো স্ট্যান্ড নেবে না, যে স্ট্যান্ডটা এনসিপি নেওয়ানোর চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দলকে। অর্থাৎ বিএনপি সেনাবাহিনীর বিরুদ্ধে যাবে না। আবার মজার ব্যাপার সেটা হচ্ছে অপ্রত্যাশিত হলেও সত্য, যে দলকে প্রফেসর ইউনূসের সব থেকে কাছে এবং নিজের মতামতের সঙ্গে 100% মিল রেখে যাদেরকে পাশে পাওয়ার কথা, সেই জামাত ইসলামের আমির
সকালে মন্তব্য করেছেন, সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে দেশের সার্বভৌমত্ব ক্ষতি হবে। অর্থাৎ সেনাবাহিনীকে নিয়ে কোনো বিতর্কিত কথা, বিতর্কিত কর্মকাণ্ড এগুলো করা যাবে না। জামাতের অবস্থানও তিনি নিশ্চিত করেছেন। সব মিলিয়ে সেনাবাহিনীর সঙ্গে যে দ্বন্দ্বটা দৃশ্যমান, সেনাবাহিনীকে অনেক কিছু থেকে অন্ধকারে রাখা হয়েছে, সেনাবাহিনী এবং সেনাপ্রধানের যে অভিযোগ, সেই অভিযোগের সত্যতা বিএনপি এবং জামাত বুঝতে পেরেছে এবং সেই প্রেক্ষিতেই তারা বলছে যে সেনাবাহিনীর সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বে যাওয়া যাবে না, সেনাবাহিনীকে আস্থায় রেখেই কাজ করতে হবে। তার মানে হচ্ছে যে হয়তো একটা সমাধান হবে, কিন্তু এই সমাধানে উইনিং পয়েন্টে সরকারের থাকার সম্ভাবনা খুব কম। প্রধান উপদেষ্টা যে পদত্যাগ করবেন না, এটা অনেক আগে থেকেই মোটামুটি বোঝা যাচ্ছিল। প্রধান উপদেষ্টার যেমন নুরুল হক নূরের দল তো স্পষ্ট বলেই দিয়েছে যে অন্যান্য উপদেষ্টা, বিশেষ করে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাওয়া হচ্ছে, সেইটাকে দূরে ঠেলে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার পদত্যাগের নাটক, এটা নাটক অভিহিত করেছিল তারা। অনেকেই নাটক বলছে, অনেকে কৌশল বলছে, কিন্তু নাটক কৌশল যেটাই হোক আমরা আমাদের থেকে কোনোটাই বলতে চাই না, কিন্তু তার যে পদত্যাগের ইচ্ছা পোষণটা সেটা হয়তো থাকছে না, তিনি হয়তো কন্টিনিউ করছেন, কিন্তু শর্তের বেড়াজালে পড়তে যাচ্ছেন। কি হবে সন্ধ্যায়? বিএনপির শর্ত কি সরকার মেনে নেবে, নাকি বিএনপির শর্ত মানতে না পারলে প্রফেসর ইউনূস সত্যি সত্যি বিদায় নেবেন? গণতন্ত্রের জন্য সেনা শাসন কোনোভাবেই কাম্য না, বা এটা সুখকর হয় না। দেশের সমৃদ্ধিও খুব বেশি দূর এগিয়ে নেওয়া যায় না। বিদেশিরা বিনিয়োগ করে না, নানান ধরনের সমস্যা হয়। আসলে একটা দেশ এবং জাতির কল্যাণ গণতন্ত্রের মাঝেই। কিন্তু বাংলাদেশের নাগরিকরা আমাদের রাজনৈতিক সরকারগুলোর কর্মকাণ্ডের কারণে মাঝে মাঝে তারা ভাবে যে ভাই আর্মির শাসনই মনে হয় ভালো। দিন শেষে আবার 1/11-এর সেই যে স্মৃতি, সেগুলো দেখলে আবার মনে হয় যে না, আর্মির শাসন থেকে গণতন্ত্রই ভালো বা রাজনৈতিক সরকারই ভালো। যাই হোক, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে বেশ কয়েকবার সেনাবাহিনীর কু হয়েছে, ক্ষমতাও টেকনিক্যালি সেনাবাহিনীর হাতে গিয়েছে। সর্বশেষ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছু অর্ডিন্যান্স জারি করে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার যে পলিসি, সেটা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি যদি কখনো এমন কোনো ঘটনা ঘটে, এর জন্য রাখা হয়েছে বড় ধরনের শাস্তির বিধান। আওয়ামী লীগ সরকার পতনের পর গেল 9 মাসে সেনাবাহিনী, সেনাপ্রধান নিয়ে নানান আলোচনা, সমালোচনা, গুজব এবং কি ষড়যন্ত্র আমরা দেখছি বাংলাদেশে হচ্ছে। এর মাঝখানে নতুন করে আলোচনা যেটা সামনে আসছে যে সেনাবাহিনী ক্ষমতা কি আসলে নিবে। যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের খবর চারদিকে চাউর হয়ে গেল, এটা গুজব, এটার কিছুই না, এটা এনসিপির পরিকল্পিত ছড়ানো একটা প্রোপাগান্ডা ছাড়া আমার কাছে অন্য কিছু মনে হয়নি। তো সেখান থেকে হঠাৎ করে আলোচনায় আবার সেনাবাহিনীকে টানা হলো। তবে সেনাবাহিনীর জন্য সরকারের পক্ষ থেকে একটা ব্রিফিং পাঠানো হয়েছে বা জনগণকে আশ্বস্ত করা হয়েছে যে 1/11 টাইপের কোনো বন্দোবস্ত অথবা সরকার আসলে কি আর করার সুযোগ আছে? না, সুযোগ নেই। সেনাবাহিনীর রাজনীতিতে নাক গলাতে পারবে না বলে মন্তব্য করেছেন আমাদের সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি বলছেন, আজকের দুনিয়ায় কোন সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তার ফেসবুক এক স্টেটাসে তিনি বলছেন যে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। তবে এই প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হঠকারী কিছু করা যাবে না। তেমনি ইনক্লুসিভনেসের নামে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। সেনাপ্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে যে বক্তব্য দিয়েছেন তা তার এখতিয়ার লঙ্ঘন, জুরিসডিকশনাল কারেক্টনেস তিনি রক্ষা করতে পারেননি। তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না, তার ক্ষমতার দরকার নেই, কিন্তু একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ট্রানজিশনের জন্য তাকে প্রয়োজন। তারপর তিনি লিখছেন, তার স্ট্যাটাসটার প্রথম দিকে ছিল প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। তবে মজার বিষয়, আমাদের এই উপদেষ্টা কয়েক ঘন্টা পরে এই পোস্টটা সরাই দিয়া তিনি লিখছেন যে এটা তার ব্যক্তিগত মতামত ছিল। মানে আমাদের সরকারে যারাই বসে সকালে এক কথা বিকালে আরেক কথা, যার কারণে মানুষের মধ্যে কিন্তু এই যে অস্থিতিশীল একটা মেন্টালিটি বা এই সরকারের প্রতি আস্থাহীনতা তৈরি হয়। যে উপদেষ্টা মাহফুজ 3 ঘন্টা আগে এক মেসেজ, 3 মিনিট আগে এক স্ট্যাটাস দিলে 3 মিনিট পরে পরিবর্তন হয়ে যায়। 15 দিন আগের স্ট্যাটাস 15 দিন পরে এসে টোটালি ডিফারেন্ট হয়ে যায়। এই যে ধরেন ভাইব্রেশনটা, এটি জাতির কাছে এই সরকারের অনেক জিনিসগুলোকে আস্থার জায়গা থেকে সরিয়ে ফেলেছে। তবে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা চাই বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে, এই দেশের ক্ষমতা রাজনীতিবিদদের থাকবে। তবে রাজনীতিবিদ হিসাবে আমরা অতীত বলেন, বর্তমান বলেন এবং আধুনিক জমানার যে রাজনীতিবিদদেরকে দেখছি, এক একজনের থেকে বড় বড় বেয়াদব। তো রাজনীতিবিদদের প্রতি যদি এরকম বেয়াদবি, অসম্মানী, আবার মুরব্বীরা যখন কথা বলেন, বাচ্চা গণার টাইম নেই, কারণ রাজনীতির মাঠে সবার টার্গেট ক্ষমতা। তো এইরকম প্রেক্ষাপট দেখে বিশ্বাস করেন, আমি মনে করি বাংলাদেশের অনেক মানুষ মনে মনে আসলে চায় যে ভাই এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তির জন্য সেনাবাহিনী আসুক। তবে সেনাবাহিনীকে আবার বাংলাদেশের মানুষ পার্মানেন্টও কিন্তু চায় না, এটাও প্রমাণিত। এখন এই যে দোলাদুল্যমান একটা অবস্থান, সাধারণ জনগণ বলতে রাজনীতিটা পছন্দ করে, খালেদা জিয়ারে পছন্দ করে, শেখ হাসিনারে পছন্দ করে, জামাতরে পছন্দ করে, কিন্তু রাজনৈতিক কার্যক্রমে রাজপথে নামে না, মিটিং মিছিলে যায় না, ব্যবসা বাণিজ্য কইরা দুইটা ডাল ভাত সুন্দরভাবে খাইতে চায়, সাম্প্রদায়িক সম্প্রীতিটা রাখতে চায়, দেশের উন্নতি চায়। এই যে শ্রেণীর একটা জনগণ, যারা বড় মেইন জনগণ,
আমরা বিভিন্ন রাজনৈতিক দলের, কিন্তু আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক। আমরা চাই দেশে বিনিয়োগ আসুক, স্থিতিশীলতা থাকুক, অপরাধ করলে আইন আছে, আইন আবার টাকাওয়ালাদের কাছে বিক্রি হবে না, আইন আবার হেলোর কাছে বিক্রি হবে না, চেয়ারের কাছে বিক্রি হবে না। আইন সুন্দরভাবে উন্নত রাষ্ট্রগুলোর মতন পরিচালিত হবে, আদালত মানুষের ভরসার জায়গা থাকবে, ন্যায় বিচারের জায়গা থাকবে। এই জিনিসগুলো সাধারণ মানুষের প্রত্যাশা, আর এই প্রত্যাশাটা নিয়েই রাজনৈতিক দলগুলো বরাবরই খেলেন, কিন্তু কেউই এই প্রত্যাশার জায়গা পূরণ করতে পারে নাই আনটিল এই এনসিপি। এরাও যে ভবিষ্যতে গিয়ে কি করবে এটা মানুষ বুঝা গেছে, মানুষের কাছে এগুলো বোঝার বাকি নাই। যার কারণে বিভিন্ন সময় দেশের মানুষ মুড সুইং এ পড়ে যে আসলে আমরা কি চাই। তখন মাঝে মাঝে মনে হয় সেনাবাহিনী আসলে একটু ভালো হয়, আবার মনে হয় না ভাই সেনাবাহিনীর দরকার নাই, রাজনীতি সরকারি থাকুক। আসলে মানুষ যে কি চায় নিজেও বোঝে না, আর এই যে আমরা বুঝি না, এটার কারণ হচ্ছে রাজনীতিবিদরা। আনটিল নাও এই দেশের রাজনীতিবিদদের উপর ভরসা রাখার মতো সিচুয়েশন মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে দলবাজির বাহিরে আসলে কি আছে? নাই। এটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা, কর্মী হিসেবে আমাদের ব্যর্থতা, আর নেতা হিসেবে আমাদের দলগুলোর ব্যর্থতা। আর আমরা আশা করি কোনো একদিন এই দেশের রাজনীতি পরিচ্ছন্ন হবে, সেনাবাহিনী সার্বভৌমত্ব নিরাপত্তার কাজে থাকবে, সামরিক বাহিনী শক্তিশালী হবে, আপডেট মেশিনারিজ থাকবে, সেনাবাহিনী প্রাপ্য সম্মান পাবে, দেশের জন্য কাজ করবে, আর রাজনীতিবিদরাও দেশের জন্য কাজ করবে। এই যে এত সুন্দর স্বপ্ন হয়তো কোনো একদিন পূরণ হবে, ততদিন আমি বাইচা থাকবো না, অথবা বাইচা থাকাও দেখা যেতে পারি। আসসালামু আলাইকুম দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টি এখন আর লুকোছাপা নেই, আন্তর্জাতিক গণমাধ্যমেও সেগুলো উঠে আসছে। নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন দিয়েছে, তাতে বলা হচ্ছে নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনূসের পদত্যাগের হুমকি। অর্থাৎ তিনি বলেছেন তিনি যদি স্বাধীনভাবে কাজ করতে না পারেন তাহলে তিনি পদত্যাগ করবেন, তিনি তার দায়িত্ব অব্যাহত রাখবেন না। এই বিষয়ে একটা বিস্তারিত প্রতিবেদন করেছে নিউ ইয়র্ক টাইমস। তাতে বলা হচ্ছে 9 মাস হতে চললেও অন্তর্বর্তী সরকার সবাইকে হতাশ করেছে, যারা দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচন করতে চেয়েছিলেন। এখন দেশটির খ্যাতিমান নেতা, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস হুমকি দিচ্ছেন যে যদি তাকে কাজ করতে দেওয়া না হয় এবং ধীর গতিতে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ দেওয়া না হয় তাহলে তিনি পদত্যাগ করবেন। আন্তর্জাতিকভাবে সম্মানিত মোহাম্মদ ইউনূসকে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সবকিছু গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সেরা সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছিল। তাকে যখন অন্তর্বর্তী সরকার পরিচালনার নেতৃত্বে আনা হয় তখন রাস্তাঘাটে রক্তপাত চলছিল, কিন্তু তার সহযোগীরা বলছেন বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ও সেনাবাহিনীর মধ্যে বিকাশমান ঐক্যের কারণে তিনি বাধাগ্রস্ত অনুভব করছেন। এই ঐক্য তার নীতিগুলো সমালোচনা করছে এবং বলছে তিনি নির্বাচনের পরিকল্পনায় অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছেন। অর্থাৎ বলা হচ্ছে যে বিএনপি এবং সেনাবাহিনী তার চাওয়াটা মোটামুটি একই। কয়েকটি নীতিগত ব্যাপার আছে, তার মধ্যে আছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এই ব্যাপারে সেনাবাহিনীর বক্তব্য এবং বিএনপির বক্তব্য এক। বাকিগুলোর মধ্যে আছে করিডোর এবং বন্দর বিদেশিদেরকে দেয়া, সেই ক্ষেত্রেও দুই পক্ষই বলছে এইগুলো নির্বাচিত সরকার ছাড়া সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই সঠিক হবে না। এই বিষয়টি ডক্টর মোহাম্মদ ইউনূস ভালোভাবে নিচ্ছেন না এবং তিনি মনে করছেন যে তার কাজের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার মোহাম্মদ ইউনূস বাধাহীনভাবে কাজ করার জন্য রাজনৈতিক এবং সামরিক সমর্থন না পেলে পদত্যাগের হুমকি দেন। মোহাম্মদ ইউনূস তার পদত্যাগ ঘোষণার ভাষণের খসড়া তৈরির পর্যায়ে গিয়েছিলেন বলে তার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান। অন্যান্য উপদেষ্টা তাকে বোঝান যে তার পদত্যাগে বাংলাদেশ আরও অস্থিতিশীল হবে। ওই কর্মকর্তা ফোনে বলেন যে এবছর নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাতে অখুশি হয়েছেন মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষগুলোর সমালোচনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছেন। বিশেষ করে ইশরাক হোসেনের নেতৃত্বে ঢাকা শহরে প্রায় 9 দিন যে অচলাবস্থা, শপথ না নেওয়াকে ঘিরে যে পরিস্থিতি, এটাও একটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। হাসিনার পুরনো বিরোধীরা যে কোনো নির্বাচনে জয় পাওয়ার মতো অবস্থায় রয়েছে। নির্বাচন যত দ্রুত হবে সেই সম্ভাবনা তত বেশি। শেখ হাসিনার দল লাঞ্ছনার মধ্যে রয়েছে এবং সম্প্রতি দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে বর্তমান দেশটিতে কার্যত অর্থবহ রাজনৈতিক কোনো প্রতিপক্ষ নেই। বাংলাদেশ আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং আর তা ঠিক করার উদ্যোগগুলো চলছে অগোছালোভাবে। সেনাবাহিনী এবং বিএনপি ক্রমবর্ধমান চাপের মুখে থাকা মোহাম্মদ ইউনূসের নিজের কোনো রাজনৈতিক সমর্থন নেই। রাজনৈতিক বিশ্লেষক এবং অসলো বিশ্ববিদ্যালয়ের গবেষক ফেলো মোবাশ্বের হাসান বলছেন মোহাম্মদ ইউনূস একজন চমৎকার ব্যাংকার হতে পারেন, প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি দারুণ হতে পারেন, কিন্তু তার যে ঘাটতি রয়েছে দিনের পর এটি স্পষ্ট হচ্ছে যে তার দৃঢ় এবং শক্তিশালী ব্যক্তিত্ব নেই। তার বদলে মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টাদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারেন বলে মোবাশ্বের হাসান বলছেন। অধ্যাপক ইউনূসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন একজন কর্মকর্তা বলেন দেশের গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে যাদের তাকে সাহায্য করার কথা ছিল তাদের কেউ তো তাকে উপেক্ষা করছেন বলে ডক্টর ইউনূস মনে করছেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। গত বুধবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার এমন বক্তব্যের পর তিনি ধৈর্য হারিয়েছেন বলে মনে করা হচ্ছে।
অধ্যাপক ইউনূস এর আগে বলেছিলেন 26 সালের জুন নাগাদ দেশের নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত হতে পারে, তবে তিনি কোনো সুনির্দিষ্ট সময়সীমা দেননি। তিনি তার মন্ত্রিসভাকে বলেছেন বর্তমান রাজনৈতিক পরিবেশ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য উপযুক্ত বলে তিনি মনে করেন না। দর্শক, সব মিলায় নির্বাচন, বন্দর এবং আইন শৃঙ্খলা এইসব পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনূস যে সমালোচনার মুখে পড়েছেন এবং বিশেষ করে সেনাবাহিনী এবং বিএনপির মতন বড় রাজনৈতিক দল বেঁকে বসার ফলে তিনি হতাশ হয়েছেন এবং তার প্রেক্ষিতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস সেই বিষয়টি তুলে ধরেছে। সম্মানিত দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না। এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন উঠেছিল। আসলে এই পদত্যাগের পিছনে কি ছিল, সকল ধরনের চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন বিপদে পড়তে চলেছেন। অপরদিকে ডক্টর ইউনূস আজকে বিএনপি জামাতকে তার যমুনায় বৈঠকের জন্য ডেকেছেন। সেই বৈঠকে আসলে কি সিদ্ধান্ত হবে? দর্শক, সবকিছু মিলে দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত। দর্শক, যাই হোক, আপনারা বিস্তারিত প্রতিবেদন শুনতে পারলেন, আস্তে আস্তে আরো নিউজ শুনতে পারবেন। দর্শক, এই সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, এইরকম আপডেট নিউজ নিয়ে।